আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এটা ইলেকশন না, এটা প্রহসন। আমি কিন্তু ভালো মুসলমান না, কিন্তু সিনেমা দেখতে যেতাম, মেয়েধি ক্যাম্পাসে ঘুরতাম, তো এইগুলো কিন্তু ছাত্র শিবির পছন্দ হয়নি। ছাত্র শিবিরের ত্যায্য পুত্র বনি আমিন। বনি আমিনের দুটো বাক্য শুনলেই বোঝা যায় দিস ইজ বনি আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম বনি আমিন। ছাত্র দলে জয়েন করেছি, আপনারা হয়তো অনেকে জানেন। ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল। 26-এ যারা আসবে আপনার দৃষ্টিতে তারা 2 বছর টিকবে মাত্র। ওই সাপের বিষ ধীরে ধীরে পানি হয়ে যাবে, কক্ষ থেকে ধোড়া সাপে হয়ে যাবে। ইসরায়েলের সোলজার, একটা নারী সোলজার, তাকে আমি নাচিয়েছি। এটা কিন্তু একটা দুর্ধর্ষ কাজ আমি মনে করি। সৌদি আরবে একটা মেয়ে যখন থাকছে তখন তার কি কালচার সে মেনটেন করছে, আবার সে যখন অস্ট্রেলিয়া বা ইউকের মতো দেশে থাকছে তখন সে কি পোশাকে চলাফেরা করছে। ওদের তো মাথা মোটা। 50% ভিডিও মাত্র রিলিজ হয়েছে। রমজানের সময় মসজিদের ইমাম যখন জোহর ওয়াক্তে যখন উনি লাঞ্চ করছে, ওনাকে জিজ্ঞাসা করলে উনি ইফতারি করছেন। আরবের দেশগুলোকে নিয়ে আমরা যা বলে থাকি ছোট্ট একটা ভিডিও দিয়ে পুরোটা এক্সপ্লোর করে দিয়ে দিয়েছেন। চোখে চোখ রেখে কথা বলবেন, কারো পকেটের দিকে নজর রাখবেন না। সো ইউ লুক অ্যাট দ্য ব্যাক অফ দ্য পকেট। ওর হৃদয়ের দিকে তাকাবেন, পকেটের দিকে নয়। আপনারা দেখছেন অল টাইম ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শো। আমাদের সঙ্গে রয়েছেন বনি আমিন, যার নামই ব্র্যান্ড। মানে আলাদা করে আগে পিছিয়ে কিছু লাগানোর দরকার নাই যে তিনি ইনফ্লুয়েন্সার বা তিনি কন্টেন্ট ক্রিয়েটার বা তার এই জব প্রয়োজন নেই। তিনি নিজেই একজন ব্র্যান্ড এবং তার নামই একজন ব্র্যান্ড। বনি আমিন নামটা কি আপনার ফ্যামিলি থেকেই রাখা? একদম পৈতৃক। আশ্চর্য হয়ে যায়, অনেকে প্রশ্ন করে আপনার পিতা মাতা কি কখনো ভেবেছিল যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, সেই জন্য কি বনি আমিন রেখেছেন? না, আমার বাবা হি ওয়াজ ভেরি হাইলি এডুকেটেড। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম বনি আমিন, সেই হিসাবেই উনি আমার নাম রেখেছে বনি আমিন। এখন বনিটা একটা ইংলিশ ভাব, আর আমিনটা একটা মুসলমানের ভাব, তো ইটস এ রেয়ার কম্বিনেশন বনি আমিন। রিসেন্টলি একটা বিষয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই চোখে পড়েছে। আপনি ডাকসু কেন্দ্রিক একটা কমিটমেন্ট করেছিলেন, আমি যদি ভুল না বলে থাকি। সেটা হচ্ছে শিবির যদি ওখানে জিতে যায় আপনি বেশ কিছু ছেলেমেয়েদেরকে স্কলারশিপ দিবেন বা সামথিং লাইক দ্যাট, রাইট? আমি যদি ভুল না বলে থাকি। ভেরি কারেক্ট, রাইট। সো এখনো বলবৎ। আমি এই ফিলিংসের জায়গাটা একটু আসতে চাই যে আপনি কেন এরকম একটা স্টেপের কথা বললেন আপনি, আর বলার পরে ওরা তো জিতে গেছে, এরপরে আপনি কি করেছেন? দুটোই আমি শুনতে চাই আপনার কাছ থেকে। আমার আসলে ছাত্র জীবনের প্রথম ছাত্র রাজনীতি যেটা আমার, এটা কিন্তু ইসলামিক ছাত্র মিশন দিয়ে শুরু হয়েছিল, যেটা নাম পরে চেঞ্জ করে করা হয়েছে ছাত্র শিবির। ওকে। বাট আমি খুব একটা দলের অনেক নীতি আমি মানতাম না। ওরা প্রতি সপ্তাহে লেখাপড়া করে বসে আবার কি পড়লাম দল সম্পর্কে, সেগুলোর আবার একটা কিছু জবাবদিহি করতে হতো। আমার ওগুলো ধৈর্য ছিল না, আমি পড়তাম না। আমি বরং সিনেমা দেখতে যেতাম, আর মেয়েদেরকে নিয়ে দল মেয়েধি ক্যাম্পাসে ঘুরতাম। তো এইগুলো কিন্তু ছাত্র শিবির পছন্দ হয়নি। বছর 1.5 পর্যন্ত ওদেরকে সার্ভিস দিয়েছিলাম, বা আমি ওদের সাথেই ছিলাম। এরপরে আমাকে কিন্তু ত্যায্য করে দিয়েছে, বলতে পারেন যে ছাত্র শিবিরের ত্যায্য পুত্র বনি আমিন। তারপর আমি ছাত্র দলে জয়েন করেছি। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি বিএনপির যে ছাত্র দল, এখান থেকে আমি আমার হল শাখায় ইলেক্টেড জিএস ছিলাম। ওকে। বিএনপির ঘেঁষা রাজনীতির সাথেই ছিলাম। তো আমার একটা সফট কর্নার ছাত্র শিবিরের সাথে ছিল। আমি 1981-তে আমি যখন একবার ঢাকা ইউনিভার্সিটিতে কোনো একটা কাজে এসেছিলাম, আমি আমার চোখে একটা জিনিস, একটা নারকীয় জিনিস, মর্মান্তিক একটা জিনিস পড়েছিল। 3-4 জন ইসলামিক ছাত্র শিবিরের ছেলেকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল সূর্য সেন হল থেকে, বা মহসিন হল বা এমন কিছু, চট্টগ্রাম ইউনিভার্সিটি। নো, আই এম টকিং অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে কত সালের ঘটনা এটা আনুমানিক? 80-র শেষ দিক, 81 এমন কিছু হবে। আই এম কনফিউজড। মানে এটা কি পাবলিশ হয়েছিল পত্রপত্রিকাতে? অফ কোর্স, জাতীয় পত্রিকাতে একেবারে ছবি সহ এসেছিল। জুতার মালা গলা দিয়ে ওদেরকে ঘোরানো হচ্ছিল যে ছাত্র শিবির করে, এদেরকে লাঞ্ছিত করা হয়েছে। তখন আমার মনে একটা দাগ কেটেছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে একটা নিরীহ একটা মাত্র এরা মাত্র এদের যাত্রা শুরু করেছে, এর মধ্যেই শুধু
আবরারের কথা নিশ্চয় মনে আছে। আবরারের মতো, আবরারকে তো আপনারা দেখেছেন। এখন আই এম টকিং অ্যাবাউট 44-45 years ago, what happened, how ছাত্র শিবির স্ট্রাগল করেছে তারা। এই তিনজন ছাত্রকে যখন জুতার মালা দিয়ে ঘোরাচ্ছে, তখন কিন্তু আই উইটনেসড দ্যাট থিংস। এরপরে ইত্তেফাক পত্রিকা, দৈনিক বাংলা, আরও সে আমলে কী কী পত্রিকা ছিল, প্রচ্ছদে এসেছে এই ছবিগুলো। তাদের আর্কাইভে নিশ্চয় আছে এখনও আর্কাইভ যদি তারা মেনটেন করে থাকে। এই জিনিসটা আমার মনের মধ্যে একটা জিদ চেপেছিল যে আমরা বলার সময় আমার গুজ বাম্প হয়ে গেছে। আমরা আসলে দুই একটা কেস জানি, মানে এদের উপর দিয়ে আসলে কি গেছে লাস্ট 50 ইয়ার্সে বাংলাদেশ। ইয়াস, আমি আবার বলছি, এটা সম্ভবত আমি দৈনিক ইত্তেফাক পত্রিকাতে অথবা আহমেদুল কবিরের সংবাদ, দৈনিক সংবাদের প্রচ্ছদে আমি দেখেছি। তাদের আর্কাইভ থাকলে তারা দেখবে, তিনটা ছেলে মাথা নুয়ে এভাবে ছিল, জুতার মালা, এখানে তিনজনকে তারা জুতার মালা পরে ঘোরাচ্ছে ক্যাম্পাসে। বাট আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিশেষ কাজে। এটা আমার মনের মধ্যে একটা দাগ কেটেছে। তখন আমি কিন্তু ভালো মুসলমান না, কিন্তু আই এম নট এ গুড মুসলিম অ্যান্ড আই নেভার ক্লেম আই এম এ গুড মুসলিম। কিন্তু তখন মনে মনে বলছি, আল্লাহ, যদি এই দলটা যদি সত্যি হয়ে থাকে, এই ছেলেগুলো যদি সৎ হয়ে থাকে, এদের দেখানো পথে আরও নতুন অনেক চরিত্রবান ছেলে বেরিয়ে আসবে এবং তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঋণ করবে, রাজত্ব করবে। এই জিদটা আমার মনে অনেক দিন চেপেছিল। আর সেটা ডাকসুর নির্বাচনের ঠিক 11 দিন আগে পেইচিং থেকে চায়নাতে, আমি তখন চায়না, যারা দেখেছেন তারা ভিডিও দেখেছেন যে তখনও কিন্তু নির্বাচন 11 দিন দেরি আছে। আমি তখন সেখান থেকে বলেছিলাম যে ছাত্র শিবির জিতবেই এবং জিতবে 80%। ওরা জিতেছে 81% যদি জিতে আমি তাহলে এটা করব। আমি তাদেরকে বলেছি, নির্বাচন যখন হবে তখন আমি মঙ্গোলিয়ার গহীন গভীর মরুভূমির এক জায়গায় থাকবো, কারণ এগুলো সব প্ল্যান করা আছে। আমি পৃথিবীর কোনো দেশে গেলে কোন দিন কোথায় থাকবো এগুলো ছক বাঁধা আছে, আর সেটা আমাকে আবার প্রেজেন্ট করতে হয় আমি যাদের জন্য কাজ করি, যে আমি এইখানে থাকবো, সো দে ক্যান ফলো। তো আমি বললাম যে আমি কিন্তু 9 তারিখ মঙ্গোলিয়ার এই জায়গায় থাকবো। আমি ডাকসুর এই নির্বাচনটা আমি সেখান থেকে অবলোকন করব। কিন্তু পেইচিং থেকে বলে দিয়েছি ওরা জিতবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা ঘোষণা দিয়েছি, এটা কিন্তু জুয়ার বেটের খেলা না। জুয়ার বেটে একমাত্র নগদ লেনদেন হয়। আপনি হেরেছেন, আমাকে দেবেন না, আমি হেরেছি, আপনাকে দেব। এটা জুয়া বেটের না। আমি যেটা বলেছি, আমি সেই কথা থেকে কখনো পিছ পা হব না। অলরেডি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে অফার করা আছে। তারা বলল যে বাংলাদেশ থেকে তারা 2 জন নেবে এবং কয়েকজন শিল্পপতি বাংলাদেশ এবং বিদেশ থেকে তারা এগিয়ে এসছে বনিয়ামিনের এই বিষয়টাকে সাপোর্ট দেওয়ার জন্য, তবে তারা আড়ালে থাকবে। কিন্তু টার্মস কন্ডিশনটা তো ফলো করতে হবে। আমি কাকে স্পন্সর করছি তার মাথায় মাল আছে কিনা, সে দেশে ফিরে এসে আমার এই জন্মদেশকে সে কিছু দেবে কিনা, এবং ডাকসুর যে কমিটি তাদের রিকমেন্ডেশন আছে কিনা। ইটস এ লং প্রসেস। ইটস নট যে আমি জিতলাম আমাকে টাকাটা দিয়ে দেন আমি এখন, এটা হয় না। আর নাস্তার বিষয় যেটা বলেছি, আমি বলেছি যে নাস্তাটাও চলবে, কিন্তু সমস্যা হচ্ছে এই নাস্তাটা দিয়ে যদি ওদের পেট খারাপ হয়ে যায় তখন আমি দায়ী হয়ে যাব। সেই জন্য বলেছি কেন্দ্রে ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্রে আমি বলছি না যে জামায়াতে ইসলামী আসবেই এবং আসতে হবে, এটা বলিনি। আমি বলেছি জামায়াতে ইসলামে জামায়াত বান্ধব কোনো দল যদি ক্ষমতায় আসে, জামায়াত বান্ধব, আমি জানি না আমার এই বাংলাটা কেউ বুঝবে কিনা, জামায়াত বান্ধব কোনো সরকার ক্ষমতায় আসলে বনিয়ামিনের সে কমিটমেন্ট নাস্তা দেওয়া সেটা শুরু হয়ে যাবে। আদারওয়াইজ আমি ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাব, কারণ ওদের পেট খারাপ হবে,
বলবে যেটা বনি আমিন করেছে, ওদের খাওয়ার মধ্যে কোনো বিষ মিশিয়ে দিয়েছে, আমাদের ছেলেদের অবস্থা খারাপ হয়েছে। আমি সেই ষড়যন্ত্রের শিকার হতে চাই না। বাংলাদেশের 24-এর পরবর্তী সময়ে বা আগের সময়ের যে পরিবর্তন, একজন সচেতন মানুষ হিসেবে আপনি বললেন জন্মদেশ, খুব চমৎকার করে বলেন এই শব্দটা, আপনি আপনার ভিডিওতে বহুবার বলেছেন। যেহেতু আমি আপনার একজন খুব একনিষ্ঠ ফলোয়ার, তো সেই জায়গা থেকে আমি শব্দগুলো খুব পিক করি, খুব চমৎকার করে আপনি শব্দগুলো বের করেন। এই জন্মদেশ নিয়ে আপনি এখন কি দেখেন 24-এর আগে এবং 24-এর পর যে পরিবর্তনটা? 24-এর পরিবর্তনটা খুবই দরকার ছিল, তবে 24-এর পরে অনেকে চিন্তাও করিনি আমাদের জীবন দশা এরকম একটা পরিবর্তন হবে। 24-এর পরে একটু ধৈর্যেরও দরকার ছিল। জি, ধৈর্যটা কেউ আর সয় না। সবাই যেন ভিক্ষা, যেমন ভিক্ষুক এসে দরজা নাড়ে, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এরা শুরু করেছে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। বাড়িওয়ালা বিরক্ত হবে তো, সবসময় ভিক্ষুক এসে যদি আপনার কড়া নাড়ে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, বিরক্ত হবে না? তো সেই রকম, আর সেটাই হতে যাচ্ছে 2026-এ। তবে এটা নির্বাচন না, এটা ইলেকশন না, এটা ইলেকশন নয়, এটা প্রহসন। বনি আমিন যা বলেছে এটা থেকে কখনোই পিছপা হবে না। বনি আমিন বলেছে 2028-এই মূল নির্বাচন, 2028-এই নির্বাচন, ইলেকশন। বাট 2026-এ এটা ইলেকশন না, এটা প্রহসন। এটা হচ্ছে অধৈর্য, যে ভিক্ষুক যে ভিক্ষা চাচ্ছে তাকে কোনোভাবে দুমুঠো চাল দিয়ে তাকে শান্ত করা। তো তার মানে 26-এ যারা আসবে আপনার দৃষ্টিতে তারা 2 বছর টিকবে মাত্র? কখনোই 2 বছর উপরে যাবে না। এই ট্রানজিশন পিরিয়ড 1988, আমরা না 1986 আমরা দেখেছি। 1986-র নির্বাচন, সেটা 2 বছরে ফুরিয়ে গেছে। 1996 তো দেখেছি 6 মাসে ফুরিয়ে গেছে। এবারও আবার ঠিক 2 বছরেই শেষ। আওয়ামী লীগ কি করতে পারে ভবিষ্যতে? আওয়ামী লীগ সম্পর্কে আমি বলবো, ওরা প্রথম যেই 1975-এর পরে ওরা কিন্তু 21 বছর কিন্তু আসেনি। আমি বনি আমিন আমার জীবদ্দশায় ওদেরকে আমি আবার জন্মদেশে আমি দেখব না। তার মানে এবার তাদেরকে 42 বছর তাকে ওয়েট করতে হবে। আমার দৃষ্টিতে আমি বলবো, যেভাবে ধীরে ধীরে জাতীয় পার্টি হেজড়া হয়ে গেছে, আওয়ামী লীগও এইভাবে ধীরে ধীরে ওরা হেজড়া হয়ে যাবে। এটা আমার একদম সঠিক কথা। যতই ওদের দলের শক্তি, যতই রন্ধ্রে রন্ধ্রে ওদের লোক থাকুক, ওই সাপের বিষ ধীরে ধীরে ওটা পানি হয়ে যাবে, ও গোখরো থেকে ধোড়া সাপে হয়ে যাবে। দ্যাটস মাই ওয়ার্ড, টেক ইট সিরিয়াস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সৌদি আরবে একটা মেয়ে যখন থাকছে, তখন তার কি কালচার সে মেনটেন করছে, আবার সে যখন অস্ট্রেলিয়া বা ইউকের মতো দেশে থাকছে তখন সে কি পোশাকে চলাফেরা করছে, এরকম একটা চমৎকার আপনি ভিডিও করেছিলেন এবং এগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ। এটা ওয়াশিংটন ডিসিতে, জাস্ট হোয়াইট হাউসের পাশেই। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। দুটো বোন তারা যখন হেঁটে যাচ্ছে, আমিও এগিয়ে গেলাম, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম। দে হ্যাভ বডিগার্ড অলসো। বডিগার্ড, তাদের 2 জন বডিগার্ড, এবং তারা শ্যাম দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। কিন্তু আমারও বডিগার্ড বা আমারও একজন ছিল, আমারও প্রোটোকলের জন্য একজন পেছনে ছিল, সেও ইশারা দিয়ে দিচ্ছে যে আই এম নট অলসো অর্ডিনারি পারসন, দ্যাট আই এম অ্যাপ্রোচিং সামওয়ান। ওকে, ওরা দুজনে আবার ওদিকে নেগোশিয়েট করছে, অ্যান্ড দেন আই স্টার্টেড রেকর্ডিং অ্যান্ড ওদের সাথে কথা বলতে শুরু করে দিলাম। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ওরা কিন্তু বিব্রত বোধ করেনি। ওরা তো বুঝেই না যে ভিডিওর ইম্প্যাক্টটা কি হবে। আমার তো মানে আমার কথা হচ্ছে যে আরবের দেশগুলোকে নিয়ে আমরা যা বলে থাকি বা আমরা যা বলি, আমরা যা বুঝি, সেটাকে আপনি ছোট্ট একটা ভিডিও দিয়ে পুরোটা এক্সপ্লোর করে দিয়ে দিয়েছেন। এবং এটা কিন্তু একটা দুর্ধর্ষ কাজও আমি মনে করি। ক্রিটিক্যাল সিচুয়েশনে কখনো পড়েছেন কিনা এই ধরনের কাজ করতে গিয়ে? আমি জর্ডানের আম্মানে পড়েছিলাম। জর্ডানের আম্মানের ফিলিস্তিনি প্যালেস্টাইনিয়ান কিছু মেয়েকে যখন আমি ইন্টারভিউ করছিলাম, তাদের পুরুষরা কিন্তু খুব রাগ করছিল যে এইভাবে ক্যামেরাটা একেবারে চোখের ভিতরে, মনে হয় যেন চেহারার ভিতরে ঢুকে লোকটি প্রশ্ন করছিল। সন্ধ্যার সময় আইসক্রিম, একটা পার্লারে সবাই রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছিল। বাট ফর্চুনেটলি মাই ওয়াইফ ওয়াজ উইথ মি। তো
ওই লোকগুলো দৌড়ে এসেছে, তুমি এটা কি করছো, আমাদের মেয়েরা হিজাব পরা, এরা এই ধরনের ক্যামেরায় যেতে চাচ্ছে না, তুমি এদেরকে এমনভাবে করছো। তো সে যাই হোক, আমি আমার ওয়াইফ থাকাতেই হয়তো বা কিছুটা আমি বেঁচে গেছি। তারা চায় না যে এইভাবে বাইরের লোকরা এসে আমাদেরকে ইন্টারভিউ করুক, বিকজ আমার ইন্টারভিউর ধরনটা ছিল অ্যাকচুয়ালি এরা যে প্যালেস্টাইনিয়ান, তারা কি করে, কিভাবে এখানে আছে, কত জেনারেশন ধরে আছে, কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন করছিলাম। তো সে যা হোক, একটা পুরুষ আমার উপর ব্যাপক চাপ সৃষ্টি করলো, তোমাকে এখন ডিলিট করতে হবে। ওদের তো মাথা মোটা, ওরা তো বুঝতে পারছে না যে ওরা বনি আমিনের সাথে ডিল করছে। আমি ওদের সামনে বললাম, তুমি ডিলিট করো, ক্যামেরা দিলাম, তুমি ডিলিট করো, এটা ডিলিট করো। তো সে ডিলিট করে দিয়েছে। আমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবি বলে আমি ওখান থেকে চলে আসলাম। ও জানে না এটা যে ট্র্যাশ বিনে পড়ে আছে, ওটা যে আমি তুলে আনবো ওটা ও জানে না। কিন্তু ওর যে রুড, ওর যে ব্যবহারটা, ওটা আমার মনে আছে। এইটাই ছিল আমার একমাত্র সমস্যা, আমি আর কখনো ফেস করিনি। কিছু কাজ থাকে না যেগুলো আপনার মনে দাগ কেটে আছে এবং সারাটা জীবন মনে থাকবে, এরকম কিছু স্টোরি বা কন্টেন্ট যেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে এসছে এবং প্রচুর হাইপও ক্রিয়েট করেছে, দেশ হতে পারে, দেশের বাইরেও হতে পারে। ইসরায়েলের সোলজার, একটা নারী সোলজার, তাকে আমি নাচিয়েছি, মেজর আমি তাকে নাচিয়েছি। এই ভিডিওটা অনেকে দেখেছেন সমুদ্র সৈকতে, তেল আভিভে। এটা আমার সারা জীবন মনে থাকবে। এবং আরেকটা বিষয়, ইসরায়েলের বর্ডার যেখানে হাই সিকিউরিটি, একদম গান পয়েন্ট করা থাকে, আমি সেই জায়গায় একটা পা ইসরায়েলে, একটা পা ইজিপ্টে দিয়ে আমি বললাম আমি দুটো দেশে পা দিয়ে রেখেছি। এটা আমার মনে থাকবে। এবং চায়নার শিনজিয়াং রেড জোন, যেখানে কারো যাওয়া আসলে অ্যালাউড না, এখনো পর্যন্ত কেউ যেতে পারে না ওইসব অঞ্চলে। খাসকর এটা হচ্ছে উইগরদের যে সিটি, পুরো সিটিতে দুটো ফরেনার, বনি অ্যান্ড ভেরোনিকা, এবং আমাদের দিকে অনেকে তাকিয়ে থাকে, এরা আসলো কোত্থেকে। কিন্তু অবশ্যই আমাদের গতিবিধি সবসময় মনিটর করতো। এবং এখানকার মেয়েরাও কিছুটা পর্দানসীন, তারপরেও ওদের চেহারার ভেতরে আমি, ওদের মুখের উপর আমি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি এবং আমি করেছি। সেই উইগরদেরকে এত নিখুঁতভাবে হয়তো আর কেউ পারবে না বা কেউ করেনি আমি যেভাবে করেছি। 50% ভিডিও মাত্র রিলিজ হয়েছে, এখনও জটিল অনেক ভিডিও রিলিজ হয়নি, কারণ আমার নিজস্ব টিম আছে, টিমরা কন্ট্রোল করে, বলে যে স্যার এটা এখন দেওয়া যাবে না, এটা এখন স্টপ করতে হবে। অনেক সময় বলেছি যে উইগরদের একটা মসজিদ ভেঙে টয়লেট করা হয়েছে, সেটা কিন্তু যায়নি, কিন্তু ভিডিওটা আছে। আমি সেই মসজিদের পাশে গিয়েছি, শিনজিয়াংয়ের কাশগড়েই সেই টয়লেটটা কিভাবে ভাঙলো, কতটুকু স্থান টয়লেটে নিল, কতটুকু স্থান তারা লাইব্রেরি করলো, সেটার উপর করেছি। তখন আমি কিছু কথা বলেছি, আমার কিছু কথা এসেছে। তো আমার টিম মেম্বার আমাকে বললো স্যার এটা এখন যাবে না, এটা গেলে আপনার দুশ্মন বেড়ে যাবে। তো ঠিক আছে, কিন্তু একজন ইমাম, মসজিদের ইমাম, যখন জোহর ওয়াক্তে যখন তিনি আমার সাথে একসাথে বসেই রমজানের সময় উনি লাঞ্চ করছেন, ওনাকে জিজ্ঞাসা করলাম উনি ইফতারি করছেন, এটা আমার মনে থাকবে। আমি বললাম এটাতে ইফতারির টাইম? বলেছে রমাদান, দ্যাটস ইট। আমি তো উপবাস ছিলাম তো 4 ঘন্টা 5 ঘন্টা, এখন ইফতারি করছি। তার মানে উইঘরে আমরা যা শুনি, যা হচ্ছে, তা আপনি নিজের চোখে দেখেছেন? আমি যেভাবে দেখেছি, কাশগড়, রক্তাক্ত কাশগড় নামে কি একটা বই কেউ লিখেছে, rubbish. I said that writer was driven by emotion. কিছু ইমোশন তার মধ্যে ড্রাইভ করেছে, তার কলম চলেছে। কোনো রাইটার, কোনো ক্রিয়েটর যখন ইমোশন কর্তৃক প্রভাবিত হয়, রিয়েল কথাটা আসে না। কিন্তু আমার চোখে আমি যা দেখেছি, উইগররা নির্যাতিত নয়, তারা নিয়ন্ত্রিত, কন্ট্রোলড, হ্যাভিলি কন্ট্রোলড। আমি ওখানে 15 দিন ছিলাম এবং
সেখান থেকে ওদের গ্রামে গঞ্জে গহীনে ওদের যে কোনো সমাজকে জানতে হলে ওদের মেয়েদের সাথে কথা বলতে হবে। দ্যাটস মাই থিওরি। এই সমাজকে চিনতে হলে তার পাবলিক লাইব্রেরি, পাবলিক মার্কেট, পাবলিক হসপিটাল অ্যান্ড দ্য গার্লস, উইমেন, এই 4টা জায়গায় যদি আপনি কথা বলেন, ইউ ক্যান সি দ্য পিকচার, মানে এই সোসাইটিটা কেমন, এই দেশটা কেমন বোঝা যাবে। তো আমার দৃষ্টিতে মনে হয়েছে যে কাশগারের যে উইগার, তারা নির্যাতিত নয়, নিয়ন্ত্রিত। এবং তার পাশে কিরগিজস্তানে আমি গিয়েছি। কিরগিজ এরা তো একই রেস, আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। সেই ভিডিওটা এখনো প্রচার হয়নি, যাবে ধীরে ধীরে। আমার টিম মেম্বার ওরা 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 এগুলো দেখে যে এটা যাবে কি যাবে না। আমি মানুষকে বললাম, আমি জিজ্ঞাসা করলাম ওকে, আর ইউ মুসলিম? ইয়া আম মুসলিম। তো তোমার ব্যবহার এমন কেন? ওয়াই ডু ইউ টক লাইক দ্যাট? যাই হোক, তো আমি অনেক খুঁটিনাটি অনেক কিছু আমি তুলে ধরতে চেষ্টা করি। এবং কাশগড়টা আমার ছিল বেশি সাকসেসফুল, ইসরায়েল ছিল সাকসেসফুল, আর অনেক কিছুই। এই যে এত এত দেশ আপনি ঘুরছেন, এত এত বৈচিত্র্য আপনার চোখে পড়ছে, আপনি অস্ট্রেলিয়ার সিটিজেন আমি যদি ভুল না বলে থাকি, বাংলাদেশেরও সিটিজেন? না, বাংলাদেশের সিটিজেন নাই, সেটা আপনাকে ত্যাগ করতে হয়েছে? আমাকে ভিসা নিতে হয়। ওকে, বাংলাদেশে আসতে হলে আমাকে ভিসা নিতে হয়। আর বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ থাকলে হয়তো বা আমি যেখানে কাজ করছি ওখানে সমস্যা হতো, ওটা সমস্যা হতো, আমার কন্ট্রাক্টটা বাতিল হয়ে যেত। সো কত বছর কাজ করছেন আপনি ওখানে? 2012 থেকে। সো 12 থেকে প্রায় 13 বছর, অলমোস্ট 13 বছর, 13 বা 14 বছর। ওকে, যাই করছেন, কংগ্রাচুলেশন ফর দ্যাট। আমরা যেহেতু ওটা ডিসক্লোজ করতে পারবো না বা কথা বলতে পারবো না, সো ওই বিষয়ে নাই বা গেলাম। আমি এই যে এত এত দেশ আপনি ঘুরেছেন, 84টা দেশের কথা আপনি বললেন, আপনার নিজের ভালো লেগেছে কোন দেশ? খুব সহজ একটা প্রশ্ন করতে চাই। এটা নির্ভর করে আপনার চোখ কি খোঁজ করছে। আপনার চোখ যদি আপনি পেটুক হন, তাহলে এ দেশ। আপনি যদি বলেন যে আমি নারীর সৌন্দর্য দেখতে যাব, তাহলে এ দেশ। আপনি যদি বলেন যে পাহাড়ের বাঁক, পাহাড়ের যে আল্লাহর সৃষ্টির যে বাঁকগুলো দেখতে চাই, তাহলে এ দেশ। এ দেশ মানে বাংলাদেশের কথা বলছেন? না 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 না, তাহলে মানে এক এক দেশ। ওকে ফাইন, এক এক দেশ। ওকে, আপনি খাওয়ার জন্য হচ্ছে এই দেশ। ওকে ফাইন ফাইন, মানে ইটস জাস্ট লাইক ক্লাসিফাইড। ইয়েস, যেমন আমি মঙ্গোলিয়াতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহর সৃষ্টি, যে উপত্যকা, ভ্যালি, এগুলো দেখার জন্য, পাহাড়ের বাঁক দেখার জন্য যদি হয়, তৃণভূমির যদি কোনো দেশ দেখতে হয়, প্লিজ গো টু মঙ্গোলিয়া। মানুষ দেখার জন্য যদি যেতে হয় যে না মানুষ কতটা সভ্য হতে পারে, ইজ ইট জাপান? জাপান। আর মানুষ কতটুকু অতিথি পরায়ণ, সেটা দেখতে হলে ফিলিপাইনে যেতে হবে। ফিলিপাইনের, নট ম্যানিলা, নট সিবু, ইউ হ্যাভ টু গো ইন্টেরিয়র, একটু ভেতরে। তো আমি কিছু জটিল জায়গায় গিয়েছি, সাউথ কোথাবাটু, মানে মিন্দানাওর এই অঞ্চলটা খুবই জটিল জায়গা, যেখানে আমাকে একবার গ্রেফতার করা হয়েছিল, 6 ঘন্টা আটক রেখে পরে ছেড়ে দিয়েছে। ফর হোয়াট? বিকজ ওদের ওই যে আর মিলিটারিদের ক্যাম্পে ঢুকে ওদের ট্যাঙ্কের উপরে বসে বসে ওদের জঙ্গলের ভিতরে আমি কিছু ভিডিও করেছি। ওরা রাত 1টার সময় হোটেলে এসে বললো যে তুমি আমাদের এই ক্যাম্পে এসেছো, কিছু ভিডিও ধারণ করেছো, হু আর ইউ? নিয়ে গেছে সসম্মানে। ভোর 4টায় আবার ছেড়ে দিয়েছে, ক্ষমা চেয়ে, সরি উই মিসআন্ডারস্টুড ইউ। তারা আমার কিছু জিনিস হয়তো আইডি দেখেছে যে আমি ভেরি সিম্পল একটা অর্ডিনারি মানুষ। হি ইজ নট হার্মফুল, হি ইজ নট হার্মফুল ফর দ্য কান্ট্রি দ্যাট আই ওয়ার্ক ফর। তারা ভাবছে যে আমাদের এই বন্ধু দেশের জন্য কাজ করছে। সো নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্যান আই অফার ইউ এ ব্ল্যাক টি? এই ভোর 4টার সময়, ওকে গিভ মি। সো ইউ থ্রলি এনজয় অ্যাকচুয়ালি, লাইক কেউ আপনাকে মিসআন্ডারস্টুড করলেও বা কেউ আপনাকে হয়তো একটু আন্ডারমিন করলেও, ওকে লেটস ডু ইট, পরে গিয়ে দেখা যাক কী হয়। অ্যান্ড দেয়ার আর সাম মিস্টেরিয়াস পাওয়ার উইথ ইউ, যেটা আমরা জানি না, সেটার কারণে যাই হোক না কেন শেষ পর্যন্ত তারা সরি বলে। বিউটিফুল। এই যে লাইফটা, চট্টগ্রামের বনিয়ামিন, একজন লয়ার বনিয়ামিন, এবং তারপর অস্ট্রেলিয়াতে চলে যাওয়া ওয়াইফের পরামর্শে হোক বা ফ্যামিলি ডিসিশনেই হোক, এবং তারপরে এই যে একটা ভার্সেটাইল লাইফ, আর ইউ হ্যাপি উইথ দ্যাট? আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এবং
আমি মনে করি, আমি সবসময় বলি, আমি 100% একজন ঋণ মুক্ত ব্যক্তি। অস্ট্রেলিয়াতে এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিদের মধ্যে আই ক্যান ক্লেম ইট, আই এম 100% ঋণ মুক্ত ব্যক্তি। তবে আমি দিন এনে দিন খাই, জাহাজ কামাচ্ছি তাই শেষ, সঞ্চয় কিছু নেই, কিন্তু সঞ্চয় নেই। আপনার নিশ্চয়ই পেনশন কালীন সময় নিয়ে চিন্তা করতে হবে না, সেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের টেনশন, সো ডেফিনেটলি আপনার চিন্তা করার কোনো সুযোগ নাই। সেটাও না, আসলে আমি যাদের জন্য কাজ করি তাদের কথা হচ্ছে, তোমার ব্রেইন যতদিন কাজ করে ইউ হ্যাভ নো রিটায়ারমেন্ট। ও ওয়াও। এবং দুর্ভাগ্য, আমি বনি আমিন কোনো দিন রিটায়ার করব না। আমি যেই পেশায় আছি, যে কাজ করছি, আই উইল নেভার 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 রিটায়ারমেন্ট। ইভেন ইফ আই এম 90 years old, if my brain works, yes, you can work. ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের দর্শকরা একটু জানতে চাইবেন যে আপনি কেমন পরিবারে বড় হয়েছেন, আপনার শৈশবটা কেমন ছিল, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমার শৈশবটা আমি বলবো আর কি খুবই সুন্দর ছিল। মা বাবা, দে ওয়ার ভেরি হ্যাপি। মাই ফাদার ওয়াজ ভেরি হাইলি এডুকেটেড। তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। মা সাধারণ গৃহিণী ছিলেন, তবে অত্যন্ত দূরদর্শী এক বিদুষী নারী ছিলেন, যার ফলে তার প্রতিটি সন্তান আমি মনে করি খুবই শিক্ষিত। একমাত্র আমি ব্যতীত আমার ভাই যারা আছেন তারা সবাই ডাবল মাস্টার ডিগ্রি, ওয়ান মাস্টার্স ইন বাংলাদেশ, ওয়ান মাস্টার্স ইন অস্ট্রেলিয়া। ওকে, কয় ভাই বোন আপনারা? 5 ভাই 3 বোন। মাশাআল্লাহ। আই এম দ্য ফার্স্ট চাইল্ড। আপনি স্কুল কলেজ কোথায় ছিল বাংলাদেশে? সব কিছুই চট্টগ্রাম ঘিরে ছিল, শুধু 4টা বছর 1971 থেকে 1976 পর্যন্ত, এই সময়টা আমার হাতিয়া দ্বীপে আমি ছিলাম। আচ্ছা। বাকি সব কিছুই কিন্তু চিটাগং ঘিরে। ওকে। চিটাগং, আমার প্রাইমারি স্কুলের শিক্ষাটা চিটাগং শহরে, হাই স্কুলেরও কিছু অংশ চিটাগং শহরে, ইউনিভার্সিটি চিটাগং। সো চট্টগ্রাম থেকে অস্ট্রেলিয়া যাওয়ার গল্পটা কি? মানে এটা কি পরিবারের আর কেউ ছিল ওখানে আগে থেকে? না না, আমি একাই ছিলাম। আচ্ছা। আমার ওয়াইফ, তার সবসময় একটা কথা ছিল, তুমি ওকালতি করছো, এ তো চোর বাটপারের এই জামিন করতে করতেই তোমার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে, ওয়াই নট ইউ ট্রাই ফর অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াতে আমার স্ত্রীর ভাই সারা অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একমাত্র এবং প্রথম ডাক্তার বাংলাভাষী ছিল আমার ওয়াইফের বড় ভাই। ওকে। এটা কিন্তু শ্রদ্ধার সাথে আমি মনে করি 1974 এই ডক্টর হালদার বাংলাভাষী প্রথম ডাক্তার ইন ওশেনিয়া, তিনিও বললেন এখানেই চলে আসো, তোমার ওই ওকালত দিয়ে কোনো কাজ হবে না। তো সেই জন্যই আসলে আমার স্ত্রীর তার অনুপ্রেরণায় আমাকে অস্ট্রেলিয়ায় যাওয়া। সো আপনি যখন গেলেন তখন বাংলাদেশে আপনি কর্মক্ষেত্রে ছিলেন, লাইক আপনি ওকালতি পেশায় ছিলেন? ইয়েস। এবং আমার যদি ভুল না হয়ে থাকে, আপনি ওখানে যাওয়ার পরে শুধুমাত্র আপনার অ্যাকসেন্ট না, পুরো লাইফস্টাইল, থট, সব কিছুতেই আপনি আমরা একটা চেঞ্জ পেয়েছি ডেফিনেটলি। কারণ বাংলাদেশের মানুষ এভাবে কথা বলে না, এভাবে ইংরেজি প্রনাউন্সিয়েশন করে না। এগুলো কি আপনি আপনার কন্টেন্টের জন্যই করেছেন, নাকি এগুলো খুব সচেতনভাবে আপনার মধ্যে চলে এসছে? আমি জানি না, এভাবেই আমি কথা বলি। এবং আমার ইউনিভার্সিটির আমার যারা ক্লাসমেট তারাও বলে, তুমি সেই যে 78, 79, তুমি তো এভাবেই কথা বলতে মনে হয়। আমি যে হ্যাঁ, আমি এভাবেই কথা বলতাম। অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে হয়তো বা একটু পরিবর্তন এসেছে, আদারওয়াইজ আই অলওয়েজ টক ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড, স্পষ্টভাবে কথা বলতে চাই। জিহ্বা এবং ঠোঁটের কাজটা উচ্চারণের জন্য কিভাবে কাজে লাগানো যায়, এটার অনুশীলনটা আমি করেছিলাম। চট্টগ্রামে থেকে বনিয়ামিন ভাই এরকম হওয়ার কথা না, মানে চিটাগং এটা খুবই রেয়ার কেস। মানে এটা কেন হলো? কোনো স্টোরি কি আছে এটার পেছনে? আমি নরেন বিশ্বাসের উচ্চারণের অভিধানটা আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। নরেন বিশ্বাসের অনেকগুলো সেমিনার, উচ্চারণের সেমিনার আমি জয়েন করেছি। এবং চট্টগ্রাম বেতারে
1978 থেকে ঢাকার আগারগাঁও রেডিও 1988 পর্যন্ত আমি কিন্তু কণ্ঠ শ্রমিক ছিলাম। কণ্ঠ শ্রমিক ছিলাম এবং আমি নিউজ কাস্টার ছিলাম ইন চিটাগং রেডিও। ওকে, সো আমার কিন্তু একেবারে এবং আরও একটা বিষয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেই 83-85 ডিবেট, ন্যাশনাল যে ডিবেট, সেই ডিবেটের আমি পরপর 2বার দলনেতা ছিলাম। আচ্ছা, তখনও যদি এখনো বিটিভির কাছে যদি সেই আর্কাইভে যদি থাকে সেই বিতর্ক প্রতিযোগিতার, তারা তখনও দেখবে যে বিতর্ক প্রতিযোগিতায় বনি আমিন এখন যেভাবে কথা বলছে তখন একইভাবে কথা বলছিল। একটা অসাধারণ ব্যাপার হচ্ছে বনি আমিন ভাই, আপনার কণ্ঠের একটা বাক্য শুনলে বোঝা যায় দিস ইজ বনি আমিন। এটা একটা বিশাল বেঞ্চমার্ক এবং আমি মনে করি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা একটা অনেক বড় ব্যাপার। যেমন আমরা যদি ভাবে বলি রবীন্দ্রসঙ্গীতে 2টো লাইন শুনলেই অনেকে বলে দিতে পারে দিস ইজ রবীন্দ্রসঙ্গীত। সো বনি আমিনের 2টো বাক্য শুনলেই বোঝা যায় দিস ইজ বনি আমিন। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, ব্র্যান্ডিং এর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। কখন মনে হলো যে এবার একটু ক্যামেরা হাতে নিলে কেমন হয়, এবার কিছু কন্টেন্ট বানালে কেমন হয়? এটা কিন্তু ক্যামেরার প্রতি আমার প্যাশন সবসময় ছিল। 1976 থেকে আমি ইয়াসিকা ফোন দিয়ে ক্যামেরা দিয়ে স্টিল ফটোগ্রাফি। I was basically I was a still photographer. এবং আমি অস্ট্রেলিয়াতেও কিছুদিন ফটোগ্রাফি করেছিলাম। I was a lawyer in Australia. আমার ল পেশার পাশাপাশি আমি ক্যামেরা চালাতাম। তো আমি বিভিন্ন ওয়েডিং ফটোগ্রাফি করতাম, ঘন্টায় আমাকে $200 পর্যন্ত পে করতো। তো আমি এরপরে বিভিন্ন জায়গায় যখন যেতাম আমার ওয়াইফকে বলতাম যে তুমি একটু সামনে যাও, আমার মডেল হও, একটু ছবি তুলি। মানে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুটোকে একত্র করি যে ছবিটাকে এই এলাকাটাকে ধারণ করে রাখা। এই করতে 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 আমি 2014-এ হঠাৎ করে মনে পড়লো আমি বেইজিংয়ে যখন গেলাম, আমি why not I just do some video, ক্লিপ ধরে রাখি। মানে ইন্টারেস্টিং কিছু পেয়েছিলেন ওখানে? হ্যাঁ, হঠাৎ করে মাও সেতুং এর সেই ইয়েতে স্ট্যাচু, তারপর তিয়ানম্যান স্কোয়ারের সেই বিপ্লবী যেই উঠোন দেখেছি, তখন আমার কাছে একটা আবেগ এসেছে। আমি ভাবলাম যে এটাকে আমি ভিডিও ধারণ করে রাখি। তখন থেকেই 2014 থেকে আমার এটা শুরু হয়েছে। তো আমি যদি ভুল না বলে থাকি আমার লাইফস্টাইলটা এটাই ছিল যেটা আমরা ক্যামেরায় দেখি। এখন শুধু মানে যেখানে যাচ্ছেন সেখানে কিছু কন্টেন্ট ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছেন নাকি? এটাই ছিল আপনার সবসময় লাইফ? সবসময় লেখালেখি ছিল, আমি লেখালেখি করতাম। আমার প্রথম লেখা প্রচ্ছদ প্রতিবেদন 1981-তে তৎকালীন বিখ্যাত সন্ধানী পত্রিকাতে গিয়েছিল। 1981, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রচ্ছদ প্রতিবেদন। লেখালেখি এগুলোতে আমার অভ্যেস ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ যদি আমাকে এখন শুনে থাকে তারা বুঝবেন যে আমি কি লেখালেখি করতাম, কি করতাম। ইউনিভার্সিটিতে আমার কালচারাল সাইডে আমার পদচারণা কেমন ছিল, কবিতা আবৃত্তি, গান গাওয়া, এসব সময়। পৃথিবীর কতগুলো দেশ ভ্রমণ করা হয়েছে এখন পর্যন্ত? 84। কিন্তু একটা দেশে 33 বার, কোনো দেশে 17 বার, কোনো দেশে 3 বার। চায়নাতে সেদিন গেলাম, গত মাসেই তো আসলাম, 9 বার যাওয়া হলো। আবার আগামী মাসে যাচ্ছি, আবার 10ম বার হবে। এইগুলো কি আপনার কাজের জন্য যাওয়া হয়? ইয়েস, মানে কাজের জন্য। সবাই মনে করে যে ব্লগিং করার জন্য। এক্স্যাক্টলি, ব্লগিং করার জন্য কেউ 5 স্টার হোটেলে থাকে না। রাইট, আমি তো সেটা, এই ব্লগিং এর এত পয়সা আসবে কোত্থেকে এতগুলো দেশে ঘোরার? ইটস নট পসিবল, এত স্পন্সরও থাকার কথা না। হ্যাঁ, সো এটা কি ধরনের কাজ, মানে আপনার জবটা আসলে কি? I want to avoid this question. You want to কোন একটা দেশের জন্য আমি কাজ করি। ওকে, সো বেসিক্যালি আপনার সেই দেশের জন্য কাজ করেই আপনার জবের পার্সপেক্টিভে বিভিন্ন দেশে যেতে হয় এবং সেখানে যাওয়ার পরে আপনি ইন্টারেস্টিং যা পান সেটা আপনি আপনার আসলে কি, যখন কেউ কোনো দেশের রাষ্ট্রীয় দায়িত্বে যখন সে কোনো দেশে যায়, একজন লোক কি করে, সে শপিংয়ে যায়, রাইট, অথবা ক্লাবে যায়, অথবা অন্য কিছুতে যায়। ওই সময়টা রাষ্ট্রীয় কাজের বাইরের যে সময়টা, সেই সময়টা আমি ব্লগিংয়ে কাটিয়ে দিই। ওকে, সৃজনশীল কিছু কাজ, মানে
ওটা আমি করি আর কি, যে এই সময়টা আমি ক্লাবে কেন যাব, আমি অন্য কিছু কেন করব, আমি এটা বরং আমি এক কাজ করি, আমি একটা ভিডিও ধারণ করে রাখি, তখন আমি যাদের জন্য কাজ করি তারাও আমাকে না বলতে পারে না, বিকজ আই এম স্পেন্ডিং মাই ওন টাইম ইন মাই ওন ওয়ে. I could have gone to the club instead of going there. Why not I just go there? But still I have to maintain, যেহেতু আমি যেই দেশের জন্য কাজ করি, I have to maintain very মানে প্রাইভেসি, অনেক কিছু আমাকে মেনটেন করতে হয়, গতিবিধি তারাও আমাকে দেখে আমি কোথায় যাই, আমার হোটেলে কারা আমাকে দেখা করতে আসে, সো এটাও আমাকে একটু সতর্ক থাকতে হয়. ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষ যা তার ভেতরে যা সেটাকে হাইড করা যায় না, সেটা সে তার চলনে বলনে কথায় অভিজ্ঞতায় সেটা এক্সপ্রেস হবেই। নিজের ভেতরের যদি কোনো সমস্যা থাকে, আমি ভাবে যদি বলতে চাই, সেটাকে গোপন করে সাপ্রেস করে সাধু সাজা খুবই কঠিন। একটা সময়ের জন্য হয়তো বা করা যায়, কিন্তু একটা না একটা পর্যায়ে গিয়ে সেটা এক্সপ্লোর হবেই। এবং ওই যে নিজের ভেতরের যে অপরাধ বোধ, সেটা প্রত্যেকটা মানুষেরই আছে, কম হোক বেশি হোক আছে। তো আমার কাছে মনে হচ্ছে সামহাও 1 ঘন্টা আপনার সঙ্গে বসে যে আপনি ভেতরে যা বাইরেও তা, এই গার্ডসটুকু অনেকেরই থাকে না। আপনার যদি রিবার্থ হয়, আবার যদি পৃথিবীতে নতুন করে আসার সুযোগ হয়, যে জীবন আপনি পেয়েছেন, আপনি কি এটাই চাইবেন নাকি অন্য কিছু হওয়ার জন্য চেষ্টা করবেন? The same thing, same. What I am, I will be like that. আমি যদি পুনর্জন্ম নিয়ে আসি, যদিও পুনর্জন্মে আমি বিশ্বাসী না, পুনর্জন্ম নিয়ে এই মহাবিশ্ব 40,000 কোটি লাইট ইয়ার্স, এ বিশাল মহাবিশ্বের, why do I have to come here? I can go somewhere else. কিন্তু আমি পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্যালাক্সি ক্লাস্টার্স অফ গ্যালাক্সির কোথাও যদি জন্ম হয়, আমি এইটাই চাইব, আমি ভেতরে যা বাইরে যেন তা হই। I don't want to be a hypocrite. I don't want to be. What I am, I want to be like that. ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মনিয়ামিন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময়, বাংলাদেশের অফকোর্স অনেক বেশি ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি আমাদেরকে দিলেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা থাকছে। দর্শকদের যদি কিছু বলার থাকে শেষবেলা। আমি একটা কথাই বলবো, যে প্রচুর লেখাপড়া করুন, বই পড়ুন। আর লেখাপড়া বলতে ওই স্ক্রিনের লেখাপড়া না কিন্তু। আর যখন কারোর সাথে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, আই কন্ট্যাক্ট। আর কখনো কারো পকেটের দিকে নজর রাখবেন না। এই দুটো জিনিস মনে রাখবেন, আই কন্ট্যাক্ট এবং পকেটের দিকে নয়, বরং পকেটের পেছনে যে হার্ট আছে, হৃদয়টা, পকেট এবং হার্ট কিন্তু পাশাপাশি, কিন্তু পকেট কখনো এই পাশে হয় না, হার্ট কিন্তু এইখানে, পকেটও এইখানে। সো ইউ লুক অ্যাট দ্য ব্যাক অফ দ্য পকেট, ওর হৃদয়ের দিকে তাকাবেন, পকেটের দিকে নয়। দ্যাটস অল। আর লেখাপড়া করবেন। অসাধারণ বনিয়ামিন ভাই, অসাধারণ। আমাদের আড্ডা ছিল বিশ্ব পরিব্রাজক বনিয়ামিন ভাইয়ের সঙ্গে, এবং আবারও বলছি, আমাদের এই সময়টুকুর জন্য তার সঙ্গে প্রায় 6 মাসের উপর কন্ট্যাক্ট রাখতে হয়েছে। বনিয়ামিন ভাই যেখানেই যাবেন সেখানে বাংলাকে তুলে ধরবেন এবং বাংলার মানুষকে দেখানোর জন্য সেখান থেকে কিছু তুলে নিয়ে আসবেন। সবসময় তিনি ভালো থাকুন, সজীব থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।